বন্ধুরা, আজকের গল্পে আপনাদের স্বাগত। তবে গল্প শুরু করার আগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ননদ গত 2 বছর ধরে কোমায় ছিল। বিয়ের পর প্রথমবার যখন তাকে দেখতে গেলাম, তাকে দেখে আমার খুব অদ্ভুত লাগলো। আমার মনে হচ্ছিল সে যেন আদৌ কোমায় নেই, বরং আমার নাম অবনী। আমার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। সত্যি বলতে প্রথম দিকে আমার মনে হতো হয়তো আমার চেয়ে বেশি ভাগ্যবতী মেয়ে আর কেউ নেই, কারণ আমার শ্বশুর বাড়িতে লোকজন খুব বেশি ছিল না। বাড়িতে শুধু আমার স্বামী, আমার শাশুড়ি আর আমার শ্বশুর ছিলেন। এই শহরের নামকরা রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন ব্যবসায়ী ছিলেন আমার শ্বশুর। শহরে তার অনেক বড় বড় কমার্শিয়াল বিল্ডিং, শপিং কমপ্লেক্স, প্লট এবং বিলাসবহুল সম্পত্তি ছিল। পুরো শহরে সবাই তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে চিনত। মানুষ তাকে একজন সৎ ও সফল ব্যবসায়ী হিসেবেই জানত। কিন্তু কয়েক বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার চলে যাওয়ার পর পুরো ব্যবসার দায়িত্ব এসে পড়ে দেবের কাঁধে। খুব অল্প বয়সেই দেব তার বাবার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল এবং দিনরাত পরিশ্রম করে পুরো ব্যবসাকে আগের মতোই সুন্দরভাবে সামলে রেখেছিল। আমাদের দুজনের প্রেমের বিয়ে হয়েছিল। কলেজ জীবন থেকেই আমরা একে অপরকে ভালোবাসতাম। পড়াশোনা শেষ হওয়ার পর আমরা বিয়ে করে নিই। দেবই আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। আমার বাবাও এই সম্পর্কের জন্য রাজি হয়ে যান, কারণ দেব এবং তার মাকে তার খুবই ভালো লেগেছিল। পরিবারও ভালো ছিল, ব্যবসাও ভালো ছিল। দেব প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং সন্ধ্যা বা অনেক সময় রাত করে বাড়ি ফিরত। অনেক দিন তো রাত পর্যন্ত মিটিং চলতো, কিন্তু সে কখনো নিজের কোনো দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করেনি। বাড়িতে আমার শাশুড়ি ছিলেন, তার নাম সুশীলা। বাড়ির পরিবেশ সবসময় শান্ত ছিল। প্রতিদিনের ঝগড়াঝাটি ছিল না, অকারণে কোনো বাধা নিষেধ ছিল না, তিক্ত কথাবার্তাও ছিল না। আমার শাশুড়ির স্বভাব এতটাই ভালো ছিল যে অনেক সময় মনে হতো আমি যেন নিজের মায়ের সঙ্গেই থাকছি। তিনি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমার ঘরে এসে জিজ্ঞেস করতেন, মা, ভালো করে ঘুম হয়েছে তো? আমি যদি সামান্যও মন খারাপ করে থাকতাম, তিনি বারবার জিজ্ঞেস করতেন, কি হয়েছে, শরীর ঠিক আছে তো? আমি যদি রান্নাঘরে কোনো কাজ করতে যেতাম, তিনি নিজেই এসে আমার হাত ধরে বলতেন, এখন তো তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, ধীরে ধীরে সব শিখে যাবে, এত তাড়াতাড়ি নিজের ওপর কাজের বোঝা নিও না। তার এই কথাগুলো শুনে তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে যেত। কোনোদিনই আমার মনে হয়নি যে তিনি আমার নিজের শাশুড়ি নন, বরং অনেক সময় মনে হতো হয়তো আমার নিজের মাও আমাকে এতটা যত্ন করতেন না যতটা তিনি করেন। একদিন রাতে আমি আর দেব ছাদে বসে গল্প করছিলাম। তখন আমি মজা করে তাকে জিজ্ঞেস করলাম, তোমার মা এত ভালো কিভাবে? আজকাল তো এমন শাশুড়ি খুব কমই দেখা যায়। দেব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হেসে বলল, কারণ উনি আমার আসল মা নন। প্রথমে আমার মনে হলো সে নিশ্চয়ই মজা করছে, কিন্তু যখন ভালো করে তার মুখের দিকে তাকালাম, দেখলাম তার মুখে কোনো হাসি নেই। তারপর সে ধীরে ধীরে পুরো ঘটনাটা বলল। সে বলল, আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার নিজের মা মারা যান। তখন আমার কিছুই বোঝার বয়স ছিল না। বাবা অনেক বছর একাই আমাকে মানুষ করেছেন। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম দিকে আত্মীয়রা অনেক কথা বলেছিল। সবাই বলতো সৎ মা কখনো নিজের হতে পারে না, কিন্তু মা সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন। তিনি কোনোদিনই আমাকে বুঝতেই দেননি যে তিনি আমার জন্মদাত্রী নন। তিনি আমাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন। আমার ছোট বড় সব প্রয়োজনের খেয়াল রাখতেন। আমি অসুস্থ হলে তিনি সারা রাত জেগে থাকতেন। স্কুলে কোনো অনুষ্ঠান হলে সবার আগে পৌঁছে যেতেন, আর আমার কোনো সমস্যা হলে সবচেয়ে বেশি চিন্তা তিনিই করতেন। সত্যি বলতে আমার নিজের মায়ের মুখটাও ঠিকমতো মনে নেই, কিন্তু মা বলতে কি বোঝায় সেটা আমি শুধু সুশীলা মায়ের কাছ থেকেই শিখেছি। দেবের কথা শুনে আমার চোখে তার মায়ের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। মনে মনে ভাবলাম, পৃথিবীর সব সৎ মা খারাপ হন না। কেউ কেউ নিজের ভালোবাসা দিয়ে সম্পর্কের সব অপূর্ণতা পূরণ করে দেন। তারপর দেব আরও বলল, বাবার মৃত্যুর পর মা ব্যবসা সামলাতেও তাকে সবসময় সাহায্য করেছেন। বড় বড় সিদ্ধান্ত থেকে শুরু করে সম্পত্তির কাগজপত্র সব কিছু ওপরই তার নজর থাকতো। ব্যবসা থেকে সম্পত্তি সব কিছু আজও মূলত মাই দেখাশোনা করেন, আর দেব তার সঙ্গে মিলেই সব কাজ করে। দুজনে মিলে বাবার সারা জীবনের পরিশ্রমকে কখনো নষ্ট হতে দেননি। এই কথা শুনে আমি সত্যিই অবাক হয়ে গেলাম।
বাইরে থেকে দেখে কেউ বুঝতেই পারতো না যে এত সম্মানিত ও গম্ভীর এই মহিলা জীবনে এত বড় বড় কষ্ট সহ্য করেছেন। তারপর আমিও নিজের সাধ্যমতো সবসময় তাকে খুশি রাখার চেষ্টা করতাম। ধীরে ধীরে আমি এই পরিবারের সঙ্গে পুরোপুরি মিশে গেলাম। সকালে সবাই একসঙ্গে নাস্তা করতাম, দুপুরে সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকতো, আর রাতে আবার সবাই একসঙ্গে বসে রাতের খাবার খেতাম। মাঝে মাঝে আমরা হাসি ঠাট্টাও করতাম। তখন আমার মনে হতো হয়তো ঈশ্বর আমাকে পৃথিবীর সবচেয়ে ভালো পরিবারটাই দিয়েছেন। কিন্তু একটা কথা তো আছেই, প্রতিটি হাসি মুখের আড়ালে কোথাও না কোথাও একটা গভীর কষ্ট লুকিয়ে থাকে। আমাদের বাড়িতেও তেমনই একটা কষ্ট ছিল, যার কথা কেউ খোলাখুলি বলতো না। এই বাড়িতে আমার এক ননদও ছিল, তার নাম জিয়া, কিন্তু আমি তাকে কোনোদিনও বাড়িতে হাঁটাচলা করতে দেখিনি। বিয়ের পর প্রথমবার যখন বাড়ির ওপরের তলায় গেলাম, তখন দেখলাম একটা ঘর সবসময় বন্ধ থাকে। একদিন আমি কাজের মেয়েকে জিজ্ঞেস করলাম, এই ঘরটা সবসময় বন্ধ কেন? সে ভয় পেয়ে বলল, বৌদি, আমি কিছু জানি না। তারপর তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। তার ওই ভয় পাওয়া দেখে আমার খুব অদ্ভুত লাগলো। তারপর একদিন পরিষ্কার পরিচ্ছন্নতার সময় দেখলাম আমার শাশুড়ি সেই ঘরে খাবার নিয়ে গেলেন এবং অনেকক্ষণ পর বেরিয়ে এলেন। তিনি যখন বাইরে এলেন, দেখলাম তার চোখ লাল হয়ে আছে, যেন তিনি একটু আগেই কেঁদেছেন। আমি জিজ্ঞেস করলাম, মা, সব ঠিক আছে তো? তিনি জোর করে হেসে বললেন, হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। তারপর কথা ঘুরিয়ে দিলেন। আমার মনে হলো নিশ্চয়ই এমন কিছু আছে যা তিনি এখনই বলতে চাইছেন না। কয়েকদিন পর আমি আবার দেবকে জিজ্ঞেস করলাম, তোমাদের বাড়িতে আর কে কে আছে? সে একটু থেমে বলল, আমার একটা ছোট বোন আছে, ওর নাম জিয়া। আমি হেসে বললাম, আরে, তাহলে সে কোথায় থাকে? আমি তো আজ পর্যন্ত তাকে দেখিনি। হঠাৎ দেবের মুখটা মলিন হয়ে গেল। সে আস্তে করে বলল, ও গত 2 বছর ধরে কোমায় আছে। এই কথা শুনে আমি একেবারে চুপ হয়ে গেলাম, বুঝতেই পারছিলাম না কি বলবো। আমি ধীরে জিজ্ঞেস করলাম, এমনটা কিভাবে হলো? কিন্তু সে শুধু বলল, ওটা অনেক পুরনো ঘটনা। তারপর চুপ করে গেল। এরপর বহুবার লক্ষ্য করেছি, বাড়িতে যখনই জিয়ার নাম উঠত, সবার মুখের ভাব বদলে যেত। আমার শাশুড়ির চোখ ভিজে উঠত, আর দেব সঙ্গে সঙ্গে অন্য প্রসঙ্গ শুরু করে দিত, যেন তারা সেই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চান না। অনেকবার আমার মনে হয়েছে হয়তো এখন সময়টা ঠিক নয়, তাই আমিও আর বেশি কিছু জিজ্ঞেস করতাম না। কিন্তু আমার মনে বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খেত, শেষ পর্যন্ত এমন কি হয়েছিল যার জন্য পুরো বাড়ির পরিবেশ বদলে যায়? জিয়া এখন কেমন অবস্থায় আছে? সে কোন ঘরে থাকে? তার কি কোনোদিনও জ্ঞান ফিরবে? আর সবচেয়ে বড় কথা, যদি সে গত 2 বছর ধরে কোমায় থাকে, তাহলে তার সঙ্গে আসলে কি ঘটেছিল? কোনো দুর্ঘটনা হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? এই সব প্রশ্ন প্রতিদিন আমার মাথার মধ্যে ঘুরতে থাকতো। কিন্তু আমি যতবার সত্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম, ততবারই বাড়ির লোকজন প্রসঙ্গ বদলে দিত। ধীরে ধীরে আমার মনে হতে লাগলো, এই বাড়ির শান্তির আড়ালে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। এমন এক রহস্য যেটা সবাই মিলে বছরের পর বছর ধরে লুকিয়ে রাখার চেষ্টা করছে। আর আমি একেবারেই জানতাম না যে একদিন সেই রহস্যই আমার পুরো জীবন বদলে দেবে। একদিন আমার মনে বারবার জিয়ার কথাই আসছিল। ভাবছিলাম, সে দেখতে কেমন? এই বাড়িতে আসার পর কয়েক মাস কেটে গেছে, অথচ আমি আজ পর্যন্ত তাকে ঠিকমতো দেখিইনি, শুধু তার নামই শুনেছি। আর প্রতিবারই তার নাম উঠলেই বাড়ির পরিবেশ বদলে যায়। অবশেষে এক সকালে সাহস করে আমি দেবকে বললাম, আমি জিয়ার সঙ্গে দেখা করতে চাই। প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, যেন ভাবছে আমাকে সেখানে নিয়ে যাওয়া উচিত হবে কিনা। তার মুখে হালকা উদ্বেগও ছিল। তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে, আজ তোমাকে ওর কাছে নিয়ে যাব। এ কথা শুনে আমার খুব ভালো লাগলো, কারণ অনেক দিন ধরেই আমি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। সেদিন দেব আমাকে নিয়ে সেই হাসপাতালে গেল যেখানে গত 2 বছর ধরে জিয়া ভর্তি ছিল। পুরো রাস্তা জুড়ে দেব খুব কম কথা বলল। সে চুপচাপ গাড়ি চালাচ্ছিল, আর তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা স্পষ্ট ফুটে উঠেছিল। আমি বুঝতে পারছিলাম নিজের বোনের এই অবস্থা দেখে তার কতটা কষ্ট হয়। কিছুক্ষণ পরে আমরা হাসপাতালে পৌঁছলাম। সেটি ছিল শহরের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল হাসপাতালগুলোর একটি, যেখানে সব ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল। দেব আমাকে সোজা সেই তলায় নিয়ে গেল যেখানে জিয়ার কেবিন ছিল। আমরা যতই সেই ঘরের কাছে এগোচ্ছিলাম, আমার বুকের ধড়ফড় ততই বেড়ে যাচ্ছিল। অবশেষে দেব দরজাটি খুলে দিল, আর আমরা দুজন ভেতরে ঢুকলাম।
ঘরে ঢুকেই আমার খুব অদ্ভুত লাগলো। চারিদিকের নিস্তব্ধতা, শুধু মেশিনগুলোর হালকা শব্দ শোনা যাচ্ছিল। জানলার পর্দা অর্ধেক টানা ছিল, তাই ঘরের মধ্যে মৃদু আবছা আলো ছড়িয়েছিল। ঘরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবুও সেখানে এক অদ্ভুত অস্থিরতা অনুভব হচ্ছিল, যেন সেই ঘরের ভেতর এমন এক যন্ত্রণা লুকিয়ে আছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি ধীরে ধীরে জিয়ার বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। সে একেবারে নিশ্চুপ হয়ে শুয়েছিল। তার হাতে স্যালাইন লাগানো ছিল এবং শরীরের সঙ্গে অনেকগুলো মেশিন সংযুক্ত ছিল। তার মুখটা ছিল খুবই নিষ্পাপ। তাকে দেখে কেউই বলতে পারতো না যে সে গত 2 বছর ধরে কোমায় রয়েছে। আমি কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর আমার চোখ ঘরের ওষুধ আর যন্ত্রপাতির দিকে গেল। চিকিৎসা সম্পর্কে আমার সামান্য ধারণা ছিল, তাই বুঝতে পারছিলাম তার চিকিৎসা ঠিক সেভাবে হচ্ছে না যেভাবে দীর্ঘদিন কোমায় থাকা রোগীর হওয়া উচিত। সেখানে শুধু সাধারণ ওষুধ চলছিল এবং প্রতিদিনের নিয়মিত পরিচর্যাই হচ্ছিল। এই বিষয়টা আমার খুব অদ্ভুত লাগলো। এত বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তার চিকিৎসায় সেই গুরুত্ব বা আন্তরিকতা দেখা যাচ্ছিল না যেটা আমি আশা করেছিলাম। আমি দেবের দিকে তাকালাম, কিন্তু সে তখন নিজের বোনকে দেখে এতটাই আবেগপ্রবণ ছিল যে তাকে কিছু জিজ্ঞেস করা ঠিক মনে হলো না। ঘরে একজন কম্পাউন্ডারও ছিল, যে সারাক্ষণ জিয়ার আশেপাশেই থাকতো। সে তার ওষুধপত্র দেখছিল, মেশিনগুলোর দিকে নজর রাখছিল এবং সময়ে সময়ে তার পরীক্ষা নিরীক্ষা করছিল। কিছুক্ষণ পরে দেবের জরুরি একটি কাজ পড়ে গেল। সে আমাকে বলল, তুমি এখানেই বসো, আমি একটু পরেই আসছি। এই বলে সে বাইরে চলে গেল। অল্প কিছুক্ষণ পর সেই কম্পাউন্ডারও কোনো কাজে ঘর থেকে বেরিয়ে গেল। এখন ঘরে শুধু আমি আর জিয়া। আমি ধীরে তার পাশে রাখা চেয়ারে বসলাম এবং অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইলাম। কেন জানি না তাকে দেখে আমার মনে এক অদ্ভুত আপনত্বের অনুভূতি হচ্ছিল। আমি আলতো করে তার হাত নিজের হাতে নিয়ে হাসি মুখে বললাম, জিয়া, আমি তোমার বৌদি, আমি তোমার ভাই দেবের স্ত্রী। আমি জানি হয়তো তুমি আমার কথা শুনতে পাচ্ছ না, তবুও আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। সবাই তোমাকে খুব মনে করে। তোমার মা প্রতিদিন তোমার জন্য কাঁদেন, আর তোমার ভাই তো প্রতিবার তোমার কাছে এসে নিজেকে সামলাতেই পারে না। আমার বিশ্বাস একদিন তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। তারপর আমরা সবাই একসঙ্গে বসে অনেক গল্প করব। আমি এভাবেই ধীরে ধীরে তার সঙ্গে কথা বলে যাচ্ছিলাম, যেন সে আমার প্রতিটি কথা শুনছে। ঠিক তখনই কিছুক্ষণ পরে দেব আবার ঘরে ফিরে এলো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো হালকা লাল, হয়তো বাইরে গিয়ে সে কেঁদে এসেছে। সে ধীরে বোনের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং এমনভাবে কথা বলতে শুরু করলো যেন জিয়া সব শুনতে পাচ্ছে। সে প্রতিবারই বলতো, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো জিয়া, আমি তোমার অপেক্ষায় আছি, তোমাকে ছাড়া বাড়িটা একেবারে ফাঁকা লাগে। এই কথা বলতে বলতে তার গলা ধরে এলো। কয়েক মুহূর্ত সে চুপ করে রইল। তাকে এই অবস্থায় দেখে আমারও চোখ ভিজে উঠল। প্রথমবার আমি উপলব্ধি করলাম সে তার বোনকে কতটা ভালোবাসে। আরও কিছুক্ষণ সেখানে থাকার পর আমরা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। দেব ঘর থেকে বেরিয়ে গেল, আমিও তার পেছন পেছন বেরোতে লাগলাম। কিন্তু দরজার কাছে পৌঁছেই কেন জানি না একবার পেছন ফিরে ঘরের দিকে তাকালাম। হঠাৎই আমার চোখ মেঝেতে পড়ল। সেখানে একটি কাঁচের ওষুধের বোতল ভাঙা অবস্থায় পড়েছিল। দেখে মনে হচ্ছিল যেন একটু আগেই ওপর থেকে পড়ে ভেঙেছে। আমি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম। আমার মনে সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগলো, বোতলটা পড়ল কিভাবে? এই ঘরে তো কিছুক্ষণ আগে কেউই ছিল না। জিয়া তো গত 2 বছর ধরে কোমায় আছে, সে নিজে থেকে নড়াচড়াও করতে পারে না। তাহলে বোতলটা মেঝেতে এলো কিভাবে? আমি আবার পুরো ঘরটা ভালো করে দেখলাম। সব কিছু নিজের জায়গাতেই ছিল। জানালাও বন্ধ ছিল, পাখাটাও স্বাভাবিক গতিতে চলছিল। কোথাও এমন কোনো লক্ষণ ছিল না যে বাতাসের কারণে কিছু পড়ে যেতে পারে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভেবে চললাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। ঠিক তখনই বাইরে থেকে একজন নার্স ঘরে ঢুকলেন। সম্ভবত তিনি প্রতিদিনের মতো ওষুধ বদলাতে এসেছিলেন। আমি তাড়াতাড়ি তাকে জিজ্ঞেস করলাম, সিস্টার, জিয়ার কি কখনো জ্ঞান ফেরে, অথবা সে কি কখনো কোনো নড়াচড়া করেছে? নার্স আমার দিকে তাকিয়ে বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, না ম্যাডাম, গত 2 বছরে সে একবারও কোনো নড়াচড়া করেনি। সে ঠিক আগের মতোই আছে, তার হাত পাও পর্যন্ত নড়ে না। এ কথা শুনে আমার মনের বিভ্রান্তি আরও বেড়ে গেল, কারণ যদি সে কোনোদিনই নড়াচড়া না করে থাকে তাহলে একটু আগে সেই বোতলটা মেঝেতে পড়ল কিভাবে?
এই প্রশ্নটা বারবার আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। সেদিন আমি চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলেও আমার মনে এক অদ্ভুত সন্দেহ জন্মে গিয়েছিল। আমার মনে হতে লাগলো এই পুরো ঘটনার মধ্যে এমন কিছু আছে যা সবার চোখের আড়ালে লুকিয়ে রাখা হচ্ছে। হয়তো জিয়ার অবস্থা ততটা সহজ নয় যতটা সবাই আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করছে। বাড়ি ফিরে আসার পরও আমার মন বারবার সেই ঘটনাতেই আটকে ছিল। ওষুধের সেই কাঁচের বোতলটা নিজের থেকেই মেঝেতে পড়ল কিভাবে? আমি যতই বিষয়টা নিয়ে ভাবছিলাম ততই মনে হচ্ছিল সেখানে নিশ্চয়ই কিছু লুকিয়ে রাখা হচ্ছে। হঠাৎ আমার মনে পড়ল দেব একদিন বলেছিল জিয়া কোমায় যাওয়ার পর থেকেই মা তার সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন। তিনিই প্রতিদিন হাসপাতালে যান, ডাক্তারদের সঙ্গে কথা বলেন, তিনি জিয়ার ওষুধের খেয়াল রাখেন এবং তার চিকিৎসা সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত তিনিই নেন। তাই আমার মনে হলো যদি কাউকে এই বিষয়টা জানানো উচিত হয় তাহলে সবার আগে মাকেই জানানো উচিত। হয়তো তারও মনে হবে যে জিয়ার অবস্থায় কোনো পরিবর্তন আসছে। আর যদি সত্যিই তা হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই ডাক্তারদের সঙ্গে এই নিয়ে কথা বলবেন। এই ভেবেই আমি তার ঘরে গেলাম। সেই সময় তিনি কিছু ফাইল দেখছিলেন, সম্ভবত ব্যবসারই কোনো কাজ ছিল। আমাকে দেখে তিনি হেসে বললেন, এসো মা, বসো। আমি তার পাশে গিয়ে বসলাম এবং ধীরে ধীরে পুরো ঘটনাটা বলতে শুরু করলাম। আমি বললাম, মা, আজ যখন আমি জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন আমার খুব অদ্ভুত লাগলো। ওর চিকিৎসাটাও আমার কাছে ঠিক কোমায় থাকা রোগীর চিকিৎসার মতো মনে হয়নি। আর আমি যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ পিছন থেকে কাঁচের একটা বোতল পড়ে ভাঙার শব্দ শুনলাম। পিছন ফিরে দেখি বোতলটা মেঝেতে পড়ে ভেঙে আছে। আমি বুঝতেই পারছিলাম না সেটা পড়লো কিভাবে, কারণ তখন ঘরে আর কেউ ছিল না। আমার মনে হচ্ছে হয়তো জিয়ার অবস্থাটা আগের মতো নেই। হয়তো তার শরীরে নড়াচড়া শুরু হয়েছে, হয়তো তার জ্ঞানও ফিরতে পারে। আমি আমার কথা শেষও করতে পারিনি। তার আগেই হঠাৎ মায়ের মুখের রং বদলে গেল। কয়েক মুহূর্ত আগেই যে মুখ একেবারে শান্ত ছিল সেখানে হঠাৎ প্রবল রাগ স্পষ্ট হয়ে উঠল। তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যেন আমার কথা শুনে তিনি ভীষণ বিরক্ত হয়েছেন। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার মনে হয়েছিল এই কথা শুনে তিনি খুশি হবেন, কিন্তু তার মুখে আনন্দের বদলে শুধু রাগই ছিল। তিনি কঠোর গলায় বললেন, অবনী, আমার কথা ভালো করে শোনো। আজ থেকে তুমি আর কখনো হাসপাতালে যাবে না, আর জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টাও করবে না। এই কথা শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমি আস্তে করে বললাম, কিন্তু মা, যদি সত্যিই ওর অবস্থার উন্নতি হয়ে থাকে তাহলে তো আমাদের ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত, তাই না? তিনি আমার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন, আমি যা বলেছি সেটাই হবে, এই বিষয়ে আর কোনো আলোচনা হবে না। এই বলে তিনি উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি সেখানেই বসে রইলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তিনি এমন আচরণ করলেন কেন। যদি তিনি সত্যিই জিয়াকে এতটাই ভালোবাসতেন যতটা দেব আমাকে বলেছিল, তাহলে এই খবর শুনে তো তার খুশি হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তিনিই তো সবসময় জিয়ার যত্ন নেন, প্রতিদিন হাসপাতালে যান, ডাক্তারদের সঙ্গে কথা বলেন। তাহলে আমার কথা শুনেই তিনি এতটা অস্থির আর রেগে গেলেন কেন? এই প্রশ্নটাই আমার মাথায় বারবার ঘুরতে লাগলো। সেদিন রাতে আমি বিছানায় শুয়েছিলাম ঠিকই, কিন্তু আমার একটুও ঘুম আসছিল না। বারবার সেই কথাগুলোই মাথার মধ্যে ঘুরছিল। সত্যি কি জিয়ার অবস্থার কোনো পরিবর্তন হয়েছে, নাকি আমি অযথাই বেশি ভাবছি? আর যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে মা সেটা লুকোতে চাইছেন কেন? অনেকবার মনে হলো দেবকে সব বলে দিই, কিন্তু আবার নিজেকেই থামিয়ে দিলাম, কারণ আমি জানতাম দেব তার মাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি যদি কোনো প্রমাণ ছাড়া এমন কথা বলি তাহলে হয়তো সে ভাববে আমি তার মায়ের ওপর সন্দেহ করছি। তাই চুপ থাকাটাই ঠিক মনে করলাম। কিন্তু আমার সন্দেহ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। পরের দুদিন শুধু একটাই কথা ভাবতে থাকলাম, আসল সত্যিটা কী। তারপর তৃতীয় দিনের সন্ধ্যায় আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম, যাই হোক না কেন আমি আর একবার জিয়ার সঙ্গে দেখা করব, আর এবার পুরো সত্য জেনেই ফিরব। আমি কাউকে কিছু না জানিয়ে একাই হাসপাতালে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আগের মতোই জিয়ার পাশে বসলাম, তার হাত ধরে তার সঙ্গে কথা বলতে লাগলাম, যেন সে আমার সব কথা শুনতে পাচ্ছে। ধীরে ধীরে সাক্ষাতের সময় শেষ হয়ে এলো। একজন একজন করে সবাই নিজেদের রোগীর সঙ্গে দেখা করে চলে যেতে লাগলো। নার্সরাও ওয়ার্ড বন্ধ করার প্রস্তুতি নিতে শুরু করলেন। কিন্তু এবার আমার বাড়ি ফেরার কোনো ইচ্ছা ছিল না। আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম আজ পুরো রাত
আমি এখানেই থাকবো, নিজের চোখে দেখব এই ঘরে রাতে আসলে কি হয়। কারণ এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল এখানে এমন কিছু হচ্ছে যা সবার চোখের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। সুযোগ পেতেই আমি চুপচাপ ঘরের একটা বড় পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। সেখান থেকে ঘরের বেশিরভাগটাই স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু বাইরে থেকে আমাকে কেউ দেখতে পারতো না। আমি এমনকি নিজের নিঃশ্বাসও ধীরে করে ফেললাম, যাতে আমার উপস্থিতি কেউ টের না পায়। ধীরে ধীরে পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে গেল। করিডোরে মানুষের শব্দ থেমে গেল, নার্সদের আনাগোনাও শেষ হয়ে গেল। ঘরের আলো ম্লান করে দেওয়া হলো। পুরো পরিবেশ আগের চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছিল। ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। আমার বুক এত জোরে ধড়ফড় করছিল যে নিজেরই সেই শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি এক দৃষ্টে দরজার দিকে তাকিয়েছিলাম। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। হঠাৎ দূর থেকে কারো খুব দ্রুত পায়ের শব্দ ভেসে এলো। সেই শব্দ ধীরে ধীরে জিয়ার ঘরের দিকে এগিয়ে আসছিল। আমি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেলাম। এটা কোনো নার্স বা কম্পাউন্ডারের স্বাভাবিক হাঁটার শব্দ ছিল না। এটা এমন একজন মানুষের পদধ্বনি ছিল যে ভীষণ তাড়াহুড়ো করে সরাসরি এই ঘরের দিকেই আসছিল। আমার হাত পা কাঁপতে শুরু করলো। তবু নিজেকে সামলে নিয়ে পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকালাম। ঘরে এমনিতেই হালকা অন্ধকার ছিল, তাই আমার বিশ্বাস ছিল কেউ আমাকে দেখতে পাবে না। এখন আমার চোখ শুধু দরজার দিকেই স্থির ছিল, কারণ আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম আর কয়েক মুহূর্তের মধ্যেই এমন এক সত্য আমার সামনে আসবে যা হয়তো এই পুরো পরিবারের জীবনটাই বদলে দেবে। সেই রাতে আমি পর্দার আড়ালে একেবারে নিঃশব্দে দাঁড়িয়েছিলাম। এমনকি আমার নিঃশ্বাসও খুব ধীরে চলছিল, কারণ আমার ভয় ছিল সামান্য শব্দও যদি কেউ শুনে ফেলে। জিয়া আগের মতোই নিশ্চুপ হয়ে শুয়েছিল। হঠাৎ ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। একজন লোক ভেতরে ঢুকলো। আমি তাকে আগে কখনো দেখিনি। সে খুব দ্রুত হেঁটে সোজা জিয়ার বিছানার কাছে গেল। কিছু না বলে প্রথমে সে জিয়ার মুখের দিকে গভীরভাবে তাকালো। তারপর তার হাত পা পরীক্ষা করলো, যেন সে দেখছিল শরীরে কোনো নড়াচড়া হচ্ছে কিনা। তারপর সে সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা নার্সকে ভেতরে ডাকলো। নার্স দৌড়ে ঘরে ঢুকে এলো। তখন লোকটি নিচু কিন্তু কঠোর গলায় বলল, ওকে ওষুধের হেভি ডোজ দাও। আজ ওর অবস্থা আগের মতো লাগছে না। ওর শরীর একটু রেসপন্ড করছে। আমি কোনো রিস্ক নিতে চাই না। এই কথা শুনেই যেন আমার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। যদি ডাক্তাররা সত্যিই জিয়াকে সুস্থ করতে চান, তাহলে তো তারা তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করবেন। কিন্তু এখানে তো ইচ্ছে করেই তাকে আরও গভীর অচেতন অবস্থায় রাখার কথা বলা হচ্ছে। আমার মাথার মধ্যে একসঙ্গে হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো। ঠিক তখনই লোকটির মোবাইল ফোন বেজে উঠল। সে তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করলো, স্ক্রিনের দিকে তাকালো, তারপর কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। সে খুব দূরে যায়নি। হয়তো ভেবেছিল রাতের এই নিস্তব্ধতায় তার কথা কেউ শুনতে পাবে না। কিন্তু আমি যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে তার প্রতিটি কথা একেবারে স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে নিজের মোবাইল বের করে নিঃশব্দে রেকর্ডিং চালু করে দিলাম, যাতে তার প্রতিটি কথা রেকর্ড হয়ে যায়। ফোন ধরেই সে বলল, হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, এখানে সব নিয়ন্ত্রণে আছে। একটু আগে আমার মনে হলো ওর হাতটা সামান্য নড়েছিল, তাই আমি নার্সকে বলে দিয়েছি ওকে হেভি ডোজ দিয়ে দিতে। এখন ও আর দ্বিতীয়বার জ্ঞান ফেরানোর চেষ্টাও করতে পারবে না। তুমি একদম চিন্তা করো না, আমি আছি না, আমি সব সামলে নেব। তার এই কথা শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমার হাত আরও জোরে কাঁপতে লাগলো। আমি বুঝতেই পারছিলাম না সে কার সঙ্গে কথা বলছে, কিন্তু ফোনে সে সামনের মানুষটিকে মা বলে সম্বোধন করেছিল। আর কেন জানি না বারবার আমার মনে হচ্ছিল সে কি আমার শাশুড়ির সঙ্গেই কথা বলছে। যদি সত্যিই তাই হয়, তাহলে এই লোকটা কে, আর সে আমার শাশুড়িকে মা বলে ডাকছে কেন? আমার সামনে যেন এক নতুন রহস্য এসে দাঁড়ালো। আমি তখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে বুঝে গিয়েছিলাম, এই পুরো ঘটনার আড়ালে আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বড় এক রহস্য লুকিয়ে আছে। আমি তার পুরো কথোপকথন আমার মোবাইলে রেকর্ড করে নিয়েছিলাম, কারণ আমি জানতাম ভবিষ্যতে এই রেকর্ডিংটাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠতে পারে। কিছুক্ষণ পরে সে ফোন কেটে আবার ঘরে ফিরে এলো। সে নিচু গলায় নার্সের সঙ্গে কিছুক্ষণ কথা বলল,
তারপর দুজনেই কয়েক মিনিট পরে সেখান থেকে চলে গেল। তারা চলে যাওয়ার পর আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, যাতে নিশ্চিত হতে পারি আশেপাশে আর কেউ নেই। যখন পুরো করিডোর আবার সম্পূর্ণ শান্ত হয়ে গেল, তখন আমি ধীরে ধীরে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলাম। আমার বুক এত জোরে ধড়ফড় করছিল যে নিজেরই সেই শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি আস্তে করে জিয়ার বিছানার কাছে গেলাম। তার হাতটা নিজের হাতে নিয়ে খুব নিচু গলায় বললাম, জিয়া, যদি তুমি আমার কথা শুনতে পাও তাহলে আমাকে কোনো একটা ইশারা করো, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কয়েক মুহূর্ত কোনো নড়াচড়া হলো না। তারপর হঠাৎ অনুভব করলাম তার আঙুলগুলো খুব হালকাভাবে আমার আঙুল ছুঁয়ে নড়ে উঠল। নড়াচড়াটা এতটাই সামান্য ছিল যে আমি যদি তার হাত শক্ত করে ধরে না বসে থাকতাম তাহলে হয়তো কোনো দিনই সেটা টের পেতাম না। কিন্তু আমার কাছে সেই সামান্য নড়াচড়াটাই ছিল এক অলৌকিক ঘটনা। আমার চোখে একসঙ্গে আনন্দ আর বিস্ময়ের জল এসে গেল। এবার আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল জিয়া সব কিছু শুনতে পাচ্ছে। সে সম্পূর্ণ অচেতন নয়, বরং কেউ ইচ্ছাকৃতভাবে তাকে এই অবস্থায় আটকে রেখেছে। আমি তার দিকে তাকিয়ে ধীরে বললাম, তুমি ভয় পেও না, আমি তোমাকে এখান থেকে অবশ্যই বের করে আনবো। আর যেই তোমার সঙ্গে এই অন্যায় করেছে তার আসল সত্য সবার সামনেই এনেই ছাড়ব। এরপর আমি দ্রুত চারিদিকে তাকালাম। হঠাৎ আমার চোখ বিছানার পাশে রাখা ট্রলির ওপরে গিয়ে পড়ল। সেখানে একটি ব্যবহৃত সিরিঞ্জ রাখা ছিল এবং তার ঠিক পাশেই একটি ছোট ওষুধের শিশি পড়েছিল। আমি সাবধানে সেই শিশিটি তুলে নিয়ে তার গায়ে লেখা নাম পড়তে শুরু করলাম। লেবেলের ওপর বড় অক্ষরে লেখা ছিল, হাই ডোজ সেডাটিভ, হসপিটাল ইউজ অনলি। এটা পড়েই আমার সন্দেহ আরও দৃঢ় হয়ে গেল। এখন আমি বুঝে গিয়েছিলাম জিয়াকে সাধারণ কোনো ওষুধ নয়, এমন ওষুধ দেওয়া হচ্ছে যাতে সে সবসময় অচেতন অবস্থায় থাকে। আমি সঙ্গে সঙ্গে চারিদিকে তাকালাম, কেউ আমাকে দেখছে না তো। যখন নিশ্চিন্ত হলাম যে ঘরে আর কেউ নেই, তখন নিঃশব্দে সেই ছোট্ট শিশিটা নিজের ব্যাগে রেখে দিলাম। আমার মনে হলো ভবিষ্যতে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। আমি ব্যাগটা বন্ধ করলাম এবং একেবারে স্বাভাবিক থাকার চেষ্টা করতে করতে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলাম। ঠিক তখনই হঠাৎ আমার মনে হলো যেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে এবং দরজার সামান্য ফাঁক দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমার পা সেখানেই থেমে গেল। আবারও সারা শরীর শিউরে উঠল। আমি কয়েক মুহূর্ত একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে দরজার দিকে তাকালাম, কিন্তু সেখানে কাউকে স্পষ্ট দেখা গেল না। তবুও বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখছে। আমি বুঝে গেলাম এখানে আর বেশি সময় থাকলে হয়তো ধরা পড়ে যাব। তাই কোনো রকম তাড়াহুড়ো না দেখিয়ে একেবারে স্বাভাবিকভাবে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম, যেন আমি শুধু আমার ননদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছি। কিন্তু এখন আমার ব্যাগে সেই ওষুধের শিশিটি ছিল, আমার মোবাইলে সেই রেকর্ডিং ছিল, আর আমার মনে অটল বিশ্বাস জন্মেছিল যে এই পুরো ষড়যন্ত্রের সত্য খুব শিগগিরই সবার সামনে এসে যাবে। সেদিন রাতে বাড়ি ফিরে আমি ভীষণ অস্থির হয়ে পড়েছিলাম। আমার মাথায় বারবার একটাই প্রশ্ন ঘুরছিল, জিয়ার সঙ্গে আসলে কি হচ্ছে? আমার মোবাইলে সেই লোকটার সম্পূর্ণ রেকর্ডিং ছিল, আমার ব্যাগে ওষুধের শিশিটাও নিরাপদেই রাখা ছিল, আর আমি নিজের হাতে অনুভব করেছি জিয়ার আঙুল নড়েছিল। এখন আমার আর কোনো সন্দেহ ছিলই না যে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে। কিছুক্ষণ আমার মনে হলো এখনই পুলিশের কাছে গিয়ে সব বলে দিই, কিন্তু পরের মুহূর্তেই নিজেকে থামিয়ে দিলাম, কারণ তখনও আমার হাতে এতটা শক্ত প্রমাণ ছিল না যে সরাসরি কাউকে অভিযুক্ত করতে পারি। যদি সত্যি তারা এতটা চতুর হয় যে 2 বছর ধরে কাউকে জোর করে কোমার মতো অবস্থায় আটকে রাখতে পারে, তাহলে প্রমাণ মুছে ফেলতেও তাদের বেশি সময় লাগবে না। আমি মনে মনে ঠিক করলাম তাড়াহুড়ো করাটাই হবে সবচেয়ে বড় ভুল। প্রথমে আমাকে এই পুরো ঘটনার প্রতিটি স্তর খুলে বুঝতে হবে, প্রতিটি ছোট বড় তথ্য জানতে হবে, আর একের পর এক শক্ত প্রমাণ সংগ্রহ করতে হবে। তারপর আমি কোনো বড় পদক্ষেপ নেব। এই সিদ্ধান্ত নিয়েই পরের দিন থেকে আমি বাড়িতে আগের মতোই স্বাভাবিকভাবে থাকতে শুরু করলাম। সবার সঙ্গে হাসি মুখে কথা বলতাম, শাশুড়ির সঙ্গে আগের মতোই সম্মান দিয়ে ব্যবহার করতাম, দেবের সঙ্গেও একেবারে স্বাভাবিক আচরণ করতাম, যাতে কেউ আমার মনের ভেতর কী চলছে তার সামান্যতম আঁচও না পায়। আমি চাইনি কেউ বুঝতে পারুক যে আমি সত্যের এতটা কাছাকাছি পৌঁছে গেছি।
কিন্তু বাইরে থেকে আমি যতই হাসি খুশি দেখাতাম, ভেতরে ভেতরে প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতাম। এখন আমি বাড়ির প্রতিটি ছোট বড় বিষয় খেয়াল রাখতে শুরু করলাম। কে কার সঙ্গে কখন কথা বলে, কে কখন হাসপাতালে যায়, কার কাছে কখন ফোন আসে, কোন বিষয় শুনে কে ঘাবড়ে যায়। আমি চুপচাপ সব কিছু লক্ষ্য করতে লাগলাম, কারণ আমার মনে হচ্ছিল এই পুরো রহস্যের আসল সত্য কোথাও না কোথাও এই ছোট ছোট ঘটনাগুলোর মধ্যেই লুকিয়ে আছে। আমার নিজের পরিবারও তখন আর এই পৃথিবীতে ছিল না। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে। আমি খুব ছোট থাকতেই আমার মা মারা গিয়েছিলেন, আর আমার বিয়ের কিছুদিন পরেই বাবাও এই পৃথিবী ছেড়ে চলে যান। তাদের চলে যাওয়ার পর আমি একেবারে একা হয়ে গিয়েছিলাম। তাই এমন কেউ আর ছিল না যার কাছে আমি মন খুলে নিজের সমস্যার কথা বলতে পারি। ঠিক তখনই আমার বাবার বহু বছরের পুরনো বন্ধু অমিত আঙ্কেলের কথা মনে পড়ল। ছোটবেলা থেকে তাকে বহুবার আমাদের বাড়িতে আসতে যেতে দেখেছি। বাবা তাকে খুব বিশ্বাস করতেন। অমিত আঙ্কেল পেশায় একজন অত্যন্ত অভিজ্ঞ ফৌজদারি মামলার আইনজীবী ছিলেন। তিনি তার কর্মজীবনে অনেক বড় এবং জটিল মামলা লড়েছেন, আর তার পরিচয় ছিল এমন এক আইনজীবী হিসেবে যিনি পাকা প্রমাণ ছাড়া কখনো কোনো পদক্ষেপ নিতেন না। আমার মনে হলো এই মুহূর্তে যদি কেউ আমাকে সঠিকভাবে সাহায্য করতে পারেন, তাহলে তিনিই একমাত্র অমিত আঙ্কেলই পারবেন। পরের দিন আমি কাউকে কিছু না জানিয়ে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলাম। আমি সোজা তার অফিসে পৌঁছে গেলাম। তিনি আমাকে দেখেই চিনে ফেললেন এবং স্নেহের সঙ্গে বসতে বললেন। তারপর জিজ্ঞেস করলেন, মা, সব ঠিক তো? হঠাৎ এখানে কিভাবে? আমি তার সামনে বসেই নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু এতদিনের জমে থাকা ভয় আর অস্থিরতা আর ধরে রাখতে পারলাম না। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা বিস্তারিতভাবে তাকে বললাম। আমি জানালাম আমার ননদ জিয়া গত 2 বছর ধরে কোমায় আছে, কিন্তু প্রথম থেকেই তার চিকিৎসা নিয়ে আমার সন্দেহ ছিল। তারপর আমি সেই রাতের পুরো ঘটনাটা বললাম, যেদিন আমি হাসপাতালে লুকিয়েছিলাম। বললাম কিভাবে একজন লোক এসে নার্সকে জিয়াকে হেভি ডোজ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তারপর কিভাবে আমি তাকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনেছিলাম। সে ফোনের ওপারে থাকা মানুষটিকে মা বলে সম্বোধন করছিল এবং বলছিল যে জিয়াকে আবারও অচেতন অবস্থায় রাখার জন্য সে বেশি মাত্রার ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছে। আমি এটাও জানালাম যে তার পুরো কথোপকথন আমি আমার মোবাইলে রেকর্ড করেছি, আর ঘরে আমি সেই ওষুধের শিশিটাও পেয়েছিলাম, যেটা আমি নিজের সঙ্গে নিয়ে এসেছি। আমি ব্যাগ থেকে সেই ওষুধের শিশিটি বের করে অমিত আঙ্কেলের সামনে রাখলাম। তারপর মোবাইল বের করে তাকে পুরো রেকর্ডিংটি শোনালাম। রেকর্ডিং শোনার সময় তার মুখের অভিব্যক্তি বারবার বদলে যাচ্ছিল। মাঝখানে তিনি একটি কথাও বললেন না। রেকর্ডিং শেষ হওয়ার পরও তিনি অনেকক্ষণ চুপ করে বসে রইলেন, নিজের চেয়ারে বসে গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর আমার দিকে তাকিয়ে খুব গম্ভীর গলায় বললেন, অবনী, যদি তোমার কথাগুলো সত্যি হয় তাহলে বিষয়টা খুবই গুরুতর, কিন্তু শুধু সন্দেহের ভিত্তিতে পুলিশের কাছে যাওয়া ঠিক হবে না, কারণ ওরা খুব সহজেই বলতে পারে যে তুমি ভুল বুঝেছ। তিনি শিশিটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখলেন। তারপর বললেন, সবার আগে এটা খুব সাবধানে রাখবে, কাউকে এটা দেখাবে না, আর তোমার মোবাইলের রেকর্ডিংয়ের একাধিক কপি তৈরি করে রাখবে, যাতে কখনো ফোন নষ্ট হয়ে গেলেও বা কেউ রেকর্ডিং মুছে দেওয়ার চেষ্টা করলেও প্রমাণ নিরাপদ থাকে। এরপর তিনি একটি ডায়েরি আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আজ থেকে যা কিছু দেখবে, যা কিছু শুনবে আর যা কিছু অনুভব করবে, সব কিছু তারিখ ও সময় লিখে রাখবে। কে কখন হাসপাতালে এলো, কে কি বলল, কখন কোন ওষুধ দেওয়া হলো, কে কার সঙ্গে দেখা করলো, প্রতিটি ছোট বড় ঘটনা লিখে রাখবে, কারণ অনেক সময় আদালতে খুব ছোট একটি তথ্যই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। তারপর তিনি আমার দিকে তাকিয়ে আবার বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এখনই কাউকে বিশ্বাস করবে না, আর কাউকে এটাও বুঝতে দেবে না যে তুমি কাউকে সন্দেহ করছো, কারণ যদি সত্যি কোনো ষড়যন্ত্র চলছে তাহলে তারা তোমার সন্দেহের কথা জানা মাত্র সব প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে। তাই খুব বুদ্ধি করে কাজ করবে এবং নিজের নিরাপত্তার দিকেও পুরো খেয়াল রাখবে। আমি তার প্রতিটি কথা মন দিয়ে শুনছিলাম। এরপর তিনি বললেন, যতক্ষণ না আমাদের হাতে পাকা প্রমাণ আসে ততক্ষণ কোনো তাড়াহুড়ো করবে না, কিন্তু যদি কখনো মনে হয় তোমার জীবনের ঝুঁকি আছে তাহলে এক মুহূর্তও দেরি না করে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে।
কারণ এখন এটা শুধু তোমার ননদের ব্যাপার নয়। আমার মনে হচ্ছে এই ঘটনার পেছনে এমন এক বড় সত্য লুকিয়ে আছে যেটা প্রকাশ করা মোটেও সহজ হবে না। তার কথা শুনে আমার ভেতরে নতুন করে সাহস ফিরে এলো। এখন আমি আর একা ছিলাম না। আমার পাশে এমন একজন মানুষ ছিলেন যিনি আইনের প্রতিটি সূক্ষ্ম দিক বোঝেন এবং আমাকে সঠিক পথ দেখাতে পারেন। সেখান থেকে বেরিয়ে আসার সময় আমার মনে একটাই কথা ঘুরছিল, এখন থেকে আমাকে খুব সাবধানে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। কারণ আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম এই লড়াই শুধু জিয়াকে বাঁচানোর নয়, এই লড়াই সেই মানুষটির আসল মুখ সবার সামনে তুলে ধরার, যে গত 2 বছর ধরে ইচ্ছাকৃতভাবে জিয়াকে এই অবস্থায় বন্দি করে রেখেছে। বাড়ি ফিরে এসেও আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, শেষ পর্যন্ত জিয়ার সঙ্গে এমন কেন করা হচ্ছে, আর তার চিকিৎসায় ইচ্ছাকৃতভাবে এত অবহেলা কেন করা হচ্ছে। পরের দিন আবার জিয়ার সঙ্গে দেখা করার অজুহাতে হাসপাতালে গেলাম, কিন্তু এবার আমার উদ্দেশ্য শুধু তার সঙ্গে দেখা করা ছিল না। আমি হাসপাতালের ডাক্তার, নার্স এবং কম্পাউন্ডারদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছিলাম কেন এতদিন ধরে তার চিকিৎসায় এই অবহেলা চলছে এবং পর্দার আড়ালে আসলে কি হচ্ছে। আমি একে একে সবার সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলাম। কখনো কোনো নার্সকে জিজ্ঞেস করতাম জিয়ার শরীরে কি কোনো পরিবর্তন এসেছে। সে শুধু বলতো সব আগের মতোই আছে। কোনো ডাক্তার বলতেন রোগীর অবস্থা গুরুতর, তাই চিকিৎসায় সময় লাগবে। কিন্তু তাদের উত্তরে সত্যের চেয়ে এড়িয়ে যাওয়ার প্রবণতাই আমার বেশি চোখে পড়ছিল। আমি বুঝে গেলাম এইভাবে সরাসরি প্রশ্ন করা ঠিক হবে না, কারণ আমার শাশুড়ি প্রতি সপ্তাহেই হাসপাতালে আসতেন, ডাক্তারদের সঙ্গে দেখা করতেন, আর হাসপাতালের পুরো স্টাফ তাকে ভালো করেই চিনত। আমি যদি বেশি খোঁজখবর নিতে থাকি তাহলে হয়তো সেই খবর সঙ্গে সঙ্গেই আমার শাশুড়ির কাছে পৌঁছে যাবে। তাই আমি ঠিক করলাম আমাকে এমন একজন মানুষের বিশ্বাস অর্জন করতে হবে যিনি সৎ এবং নির্ভয়ে আমাকে সত্যিটা বলতে পারবেন। কিন্তু সেদিন হাসপাতাল থেকে বিশেষ কোনো তথ্য পেলাম না। চুপচাপ বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢুকেই দেখলাম দেব আর আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছেন। আমাকে দেখেই শাশুড়ি হেসে বললেন, আরে মা, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। আমরা দুজন তো তোমারই অপেক্ষা করছিলাম। এসো বসো, একসঙ্গে নাস্তা করি। তারপর তিনি জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? আমি একেবারে স্বাভাবিক গলায় বললাম, কোথাও না, শুধু জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলাম। আমার কথা শুনে তিনি বললেন, আচ্ছা এসো, এখন সবাই মিলে খেয়ে নিই। তার মুখে আগের মতোই সেই পরিচিত হাসি ছিল, কিন্তু এখন সেই হাসির আড়ালেও আমি যেন কোনো না কোনো গোপন রহস্য লুকিয়ে থাকতে দেখছিলাম। আমরা তিনজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। পুরো সময় আমি একেবারে স্বাভাবিক আচরণ করলাম, যাতে আমার মনে কি চলছে তার সামান্যতম আঁচও কেউ না পায়। রাতে খাওয়া শেষ করে সবাই নিজেদের ঘরে চলে গেল। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু আমার চোখে এক ফোঁটা ঘুমও ছিল না। বারবার মনে হচ্ছিল এবার দেবকে সব সত্যি বলে দেওয়া উচিত। শেষ পর্যন্ত সে আমার স্বামী, সব জানার অধিকার তার আছে। কিন্তু পরের মুহূর্তেই মনে ভয় ঢুকে পড়ত, যদি সে আমার কথা বিশ্বাস না করে, যদি সে গিয়ে সব কথা তার মাকে বলে দেয়, তাহলে ওরা আরও বেশি সতর্ক হয়ে যাবে। অনেকক্ষণ ভেবে আমি ঠিক করলাম সকাল হতেই দেবকে সব জানিয়ে দেব, আর দেরি করা ঠিক হবে না। কিন্তু হয়তো ভাগ্যের ইচ্ছা অন্য কিছু ছিল। আমি জানতামই না সেই রাতটাই দেবের জীবনের শেষ রাত হতে চলেছে। পরদিন সকালে ঘুম ভাঙার পর সব কিছু একেবারে স্বাভাবিকই মনে হচ্ছিল। দেব তৈরি হয়ে বাথরুমে গেল। আমি রান্নাঘরে তার জন্য চা বানাচ্ছিলাম। হঠাৎ প্রচণ্ড জোরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। আমি দৌড়ে বাইরে এসে দেখি বাথরুম থেকে বেরিয়েই দেব মাটিতে পড়ে গেছে, তার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম। আমার শাশুড়িও দৌড়ে এসে পৌঁছালেন। আমরা দুজনে মিলে তাকে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু সে পুরোপুরি অচেতন ছিল। আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকলাম। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছিলাম, যেভাবেই হোক দেব যেন বেঁচে যায়। কিন্তু কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে এসে খুব দুঃখের সঙ্গে বললেন, আমরা অত্যন্ত দুঃখিত, হার্ট অ্যাটাকটা খুবই গুরুতর ছিল, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। এই কথা শুনেই যেন আমার পুরো পৃথিবী ভেঙে পড়ল।
আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। সেখানেই মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠলাম। বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটা কয়েক মিনিট আগেও আমার সামনে ছিল সে এখন আর এই পৃথিবীতে নেই। কয়েকদিন পরে দেবের শেষকৃত্য সম্পন্ন হলো। পুরো বাড়ি শোকে ডুবে গেল। আমিও বহুদিন গভীর মানসিক আঘাতে ছিলাম, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিলাম। কারণ আমার মনে হতে লাগলো আমি যদি ভেঙে পড়ি তাহলে জিয়ার সঙ্গে কী ঘটেছিল সেই সত্য আর কোনোদিনও প্রকাশ পাবে না। আমি আগের চেয়ে আরও বেশি করে আমার শাশুড়ির ওপর নজর রাখতে শুরু করলাম। অনেকবার দেখেছি তিনি কারো সঙ্গে খুব নিচু গলায় ফোনে কথা বলছেন, কিন্তু আমি কাছে যেতেই সঙ্গে সঙ্গে ফোন কেটে দিতেন। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তিনি কার সঙ্গে এত গোপনে কথা বলেন। একদিন তিনি কোনো কাজে বাড়ির বাইরে গেলেন। আমার মনে হলো এটাই সঠিক সুযোগ। পুরোপুরি নিশ্চিত হয়ে যে তিনি বাড়িতে নেই, আমি পুরো বাড়ি খুঁজে দেখা শুরু করলাম। প্রথমে ড্রয়িং রুম, তারপর স্টোর রুম, তারপর একে একে বাকি সব ঘর, কিন্তু কোথাও কিছুই পেলাম না। শেষে আমি তার আলমারির সামনে এসে দাঁড়ালাম। ধীরে ধীরে আলমারিটি খুললাম। ওপরের তাকে একটি ছোট মেডিকেল বক্স রাখা ছিল। আমি সাবধানে সেটি নামালাম। ভেতরে সুন্দর করে সাজানো ছিল নানা ধরনের ওষুধ। ঠিক তখনই আমার চোখ একটি ছোট ওষুধের শিশির ওপর গিয়ে পড়ল। বড় অক্ষরে লেখা ছিল কার্ডিওভ্যাক্স। নিচে লাল অক্ষরে সতর্কবার্তা লেখা ছিল, শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে ব্যবহারযোগ্য। এটা পড়তেই আমার অস্বস্তি আরও বেড়ে গেল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার শাশুড়ি এমন একটি ওষুধ নিজের ঘরে লুকিয়ে রেখেছেন কেন। আমি শিশিটা মন দিয়ে দেখলাম, তারপর কিছুই না সরিয়ে আবার আগের জায়গায় রেখে দিলাম। তবে তার আগে মোবাইলে সেটার একটি ছবি তুলে নিলাম, যাতে প্রয়োজনে সেটা কাজে লাগে। সেই মুহূর্তে প্রথমবারের মতো আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল এই বাড়িতে একটা ভয়ঙ্কর বড় রহস্য লুকিয়ে আছে। আর জিয়ার সঙ্গে যা ঘটেছে তার সম্পর্কও হয়তো এই ওষুধের সঙ্গেই জড়িত। আমি সঙ্গে সঙ্গে অমিত আঙ্কেলের কাছে গেলাম এবং তাকে সব ঘটনা খুলে বললাম। তিনি মন দিয়ে সব শুনলেন। তারপর বললেন, যদি সত্যিই আমরা আসল সত্যে পৌঁছাতে চাই তাহলে এই ওষুধটির পরীক্ষা করাতে হবে। অমিত আঙ্কেল আইনসম্মত উপায়ে সেই ওষুধের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়ে দিলেন। কয়েকদিন পর রিপোর্ট এসে গেল। আমি তার অফিসে পৌঁছাতেই তিনি কোনো কথা না বলে রিপোর্টটা আমার সামনে রেখে দিলেন। তার মুখের গম্ভীর ভাব দেখেই আমার বুক জোরে ধড়ফড় করতে শুরু করলো। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অবনী, এই রিপোর্ট তোমার সন্দেহকে আরও শক্তিশালী করে দিল। এই শিশিতে যে উপাদান রয়েছে সেটা কোনো সাধারণ ওষুধ নয়। ল্যাব রিপোর্ট অনুযায়ী যদি এটি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে তা যে কোনো মানুষের হৃদযন্ত্রের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলতে পারে, এমনকি তার মৃত্যুও হতে পারে। আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। কাঁপা গলায় আমি জিজ্ঞেস করলাম, তাহলে দেবের মৃত্যুও কি শুধুই একটা দুর্ঘটনা ছিল না? অমিত আঙ্কেল গভীর শ্বাস নিয়ে বললেন, চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে, কিন্তু এখনো পর্যন্ত যে প্রমাণ আমাদের হাতে এসেছে তা দেখে মনে হচ্ছে না যে দেবের মৃত্যু পুরোপুরি স্বাভাবিক ছিল। আর জিয়ারও গত 2 বছর ধরে কোমায় থাকা, এটাও আর শুধু একটা কাকতালীয় ঘটনা বলে মনে হচ্ছে না। আমার হাত থেকে রিপোর্টটা মেঝেতে পড়ে গেল। আমার চোখের সামনে বারবার শাশুড়ির মুখটা ভেসে উঠছিল। এতদিন যেটাকে আমি নিজের ভুল ধারণা ভেবেছিলাম সেটাই ধীরে ধীরে সত্যি বলে মনে হতে লাগলো। অমিত আঙ্কেল আমার দিকে তাকিয়ে বললেন, যদি পরবর্তী তদন্তেও একই ধরনের তথ্য সামনে আসে তাহলে সবচেয়ে বেশি সন্দেহ তোমার শাশুড়ির ওপরেই পড়বে। মনে হচ্ছে তিনি জিয়া আর দেব দুজনকেই নিজের পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন আবেগের বশে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আমাদের এমন প্রমাণ সংগ্রহ করতে হবে যেগুলো আদালতেও কেউ অস্বীকার করতে পারবে না। তার কথা শুনে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এখন আমি বুঝতে পারছিলাম যে বাড়িটাকে আমি নিজের পরিবার বলে ভেবেছিলাম সেই বাড়ির দেওয়ালের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য যা আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। কিন্তু সেই মুহূর্তেই আমি মনে মনে শপথ নিলাম, যত বাধাই আসুক না কেন আমি আমার শাশুড়ির আসল চেহারা সবার সামনে আনব। দেব আর জিয়ার সঙ্গে যে অন্যায় হয়েছে তা কখনোই বৃথা যেতে দেব না।
পরের দিন আমি আগের মতোই জিয়ার সঙ্গে দেখা করার অজুহাতে হাসপাতালে গেলাম। কিন্তু এবার আমার উদ্দেশ্য শুধু তার সঙ্গে দেখা করা ছিল না। আগের মতো কিছুক্ষণ তার পাশে বসে রইলাম, তার মাথায় হাত বুলিয়ে মনে মনে প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে এই অবস্থা থেকে অবশ্যই বের করে আনব। কিছুক্ষণ পরে হাসপাতালের ক্যান্টিনে গিয়ে বসলাম। সেখানে বসে ভাবছিলাম এমন কাউকে কোথায় পাবো যে নির্ভয়ে আমাকে সত্যিটা বলতে পারবে। ঠিক তখনই আমার চোখ পড়ল এক নার্সের ওপর। আমি তাকে আগেও বহুবার জিআর কেবিনে দেখেছি। যখনই তার ডিউটি থাকতো সে অন্যদের তুলনায় জিয়ার প্রতি অনেক বেশি যত্নশীল ছিল। তার মুখে মানবিকতার ছাপ স্পষ্ট ছিল। প্রথমবার আমার মনে হলো হয়তো এই মানুষটিকেই আমি বিশ্বাস করতে পারি। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে হেসে বললাম, তোমার যদি একটু সময় থাকে তাহলে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। সে প্রথমে চারপাশে তাকালো, তারপর আমার সঙ্গে ক্যান্টিনের এক কোণে এসে বসলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? সে আস্তে করে বলল, ম্যাডাম, এখানে কাজ করছি মাত্র কয়েক মাস হলো। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো জিয়ার শরীরে কোনো নড়াচড়া দেখেছো? সে কি কিছু অনুভব করতে পারে? নার্সটি কয়েক মুহূর্ত চুপ করে রইল। মনে হচ্ছিল সে ভাবছে আমাকে কিছু বলা উচিত কিনা। তারপর খুব নিচু গলায় বলল, ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলবো, কিন্তু প্লিজ আমার নাম যেন কারো সামনে না আসে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি জানতে পারে যে আমি আপনাকে কিছু বলেছি তাহলে আমার চাকরি চলে যাবে। আমি তাকে আশ্বাস দিলাম যে তার কথা আমি কাউকে বলবো না। তখন সে বলল, আমি এক দুবার জিয়ার হাতে খুব হালকা নড়াচড়া দেখেছি। তার চোখের পাতাতেও সামান্য পরিবর্তন লক্ষ্য করেছি। কিন্তু যখনই আমি এই বিষয়ে ডাক্তারদের কিছু বলতে গিয়েছি তারা আমাকে চুপ থাকতে বলেছেন। সে একটু থেমে আবার বলল, আর একটা কথা আছে যেটা আপনার জানা দরকার। যখনই আপনার শাশুড়ি হাসপাতালে আসেন তিনি ডাক্তার সাহেবকে সবসময় বলেন এই মেয়েটাকে অচেতনই রাখুন, ওর চিকিৎসায় বেশি পরিশ্রম করার দরকার নেই, যেমন চলছে তেমনই চলতে দিন। এই কথা শুনে আমার বুক ধড়ফড় করতে লাগলো। এখন আমার সন্দেহ আরও দৃঢ় হয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি পুরোপুরি নিশ্চিত? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি, কিন্তু এর বেশি আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমার চাকরিটাও বাঁচাতে হবে। এই বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। আমি অনেকক্ষণ সেখানেই বসে রইলাম। আমার সামনে আরেকটি বড় সত্য উন্মোচিত হয়ে গেল। সেই সন্ধ্যাতেই আমি সরাসরি অমিত আঙ্কেলের কাছে গেলাম এবং নার্সের বলা প্রতিটি কথা তাকে জানালাম। সব শুনে তিনি কিছুক্ষণ গভীর চিন্তায় রইলেন। হঠাৎ তার মুখে হালকা হাসি ফুটে উঠল। তিনি বললেন, অবনী, মনে হচ্ছে এবার আমাদের সামনে একটা পথ খুলে গেছে। আমার বহুদিনের এক বন্ধু আছেন, ডক্টর আরব মেহরা। তিনি এই শহরের অন্যতম অভিজ্ঞ নিউরোলজিস্ট। বহু বছর ধরে কোমা এবং মস্তিষ্ক সংক্রান্ত গুরুতর রোগের চিকিৎসা করছেন। আমি অনেক মামলায় তার সঙ্গে কাজ করেছি। আমার মনে হয় আমাদের একবার জিয়াকে তাকে দেখানো উচিত। হতে পারে এতদিন তার সঠিক চিকিৎসাই হয়নি। আমি এখনই তার সঙ্গে কথা বলছি। যদি তিনি রাজি হন তাহলে কাউকে সন্দেহ না জাগিয়ে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাব। তার কথা শুনে আমার ভেতরে আবার আশার আলো জ্বলে উঠল। পরের দিনই অমিত আঙ্কেল ডক্টর আরব মেহরাকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছালেন। আমি আগেই জিয়ার কেবিনের বাইরে তাদের জন্য অপেক্ষা করছিলাম। সেদিন ভাগ্যও যেন আমাদের পক্ষেই ছিল, কারণ আমরা যখন পৌঁছালাম তখন হাসপাতালের প্রধান ডাক্তার বাইরে গিয়েছিলেন। কম্পাউন্ডাররাও সেখানে ছিল না। ডিউটিতে শুধু সেই বিশ্বস্ত নার্সটি উপস্থিত ছিল। সে আমাদের সাহায্য করলো এবং কাউকে কিছু না জানিয়ে ডক্টর আরব মেহরাকে জিয়ার কেবিনে নিয়ে গেল। ডক্টর আরব মেহরা ঘরে ঢুকে প্রথমেই গত 2 বছরের সমস্ত মেডিকেল ফাইল মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। প্রতিটি রিপোর্ট, প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি ওষুধের রেকর্ড তিনি খুব খুঁটিয়ে দেখলেন। তারপর তিনি জিয়ার চোখের মনির প্রতিক্রিয়া পরীক্ষা করলেন, হাত পায়ের নড়াচড়া দেখলেন, শরীরের রিফ্লেক্স পরীক্ষা করলেন, মেশিনে চলার প্রতিটি রিডিং মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেন। এরপর তিনি গত কয়েক মাসের ওষুধের রেকর্ড চাইলেন। ডাক্তারদের লেখা সমস্ত নোটও পড়লেন। শুরু থেকেই কিছু বিষয় তার কাছে অস্বাভাবিক মনে হতে লাগলো। তিনি সঙ্গে সঙ্গে আরও কিছু নতুন নিউরোলজিক্যাল পরীক্ষা এবং স্ক্যান করার পরামর্শ দিলেন, যাতে জিয়ার বর্তমান অবস্থা সঠিকভাবে বোঝা যায়।
প্রায় 1 ঘন্টা ধরে তিনি নিরবচ্ছিন্নভাবে জিয়াকে পরীক্ষা করলেন। আমি আর অমিত আঙ্কেল কেবিনের বাইরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলাম। অবশেষে দরজা খুলে গেল। ডক্টর আরব মেহরা বাইরে এলেন। এবার তার মুখে আগের মতো উদ্বেগ ছিল না, বরং এক ঝলক আশার আভা দেখা যাচ্ছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অবনী, আমি জিয়ার সম্পূর্ণ পরীক্ষা করেছি। আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা দিতে চাই না, কিন্তু আমার মতে এখনও আশা আছে। পরীক্ষায় আমি এমন কয়েকটি লক্ষণ পেয়েছি যা থেকে বোঝা যায় যে তার মস্তিষ্ক পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়নি। এখন থেকে যদি তার সঠিক চিকিৎসা শুরু হয়, অকারণে অতিরিক্ত অচেতন করে রাখার ওষুধ বন্ধ করা হয়, নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয় এবং পরবর্তী রিপোর্ট অনুযায়ী চিকিৎসা চালানো হয়, তাহলে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা এখনও রয়েছে। তার কথা শুনে আমার বুকের ভেতর আবার নতুন করে আশার আলো জ্বলে উঠল। কাঁপা গলায় আমি জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু, সত্যি কি একদিন জিয়া নিজের চোখ খুলতে পারবে? তিনি মৃদু হেসে বললেন, আশা সবসময়ই থাকে, আর এই ক্ষেত্রে সেই আশা এখনও শেষ হয়ে যায়নি। আমি বলতে পারবো না সে ঠিক কতদিনে পুরোপুরি সুস্থ হবে, কিন্তু এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, এই রোগীকে কখনোই অচিকিৎসাযোগ্যভাবে ছেড়ে দেওয়া উচিত ছিল না। ঠিকভাবে চিকিৎসা করা হলে তার সুস্থ হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ডাক্তারের কথা শুনেই আমার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। গত 2 বছরে এই প্রথম কোনো ডাক্তার আমাদের শুধু হতাশার কথা নয়, আশার কথাও শুনিয়েছেন। সেই মুহূর্তে আমার মনে হলো হয়তো ঈশ্বর এখনও জিয়ার জীবনের জন্য একটি নতুন পথ খোলা রেখে দিয়েছেন। আমি সেখানেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমাকে যতই কষ্ট সহ্য করতে হোক না কেন, শাশুড়ি আমার পথে যত বাধাই সৃষ্টি করুক না কেন, আমি জিয়ার সঠিক চিকিৎসা করিয়েই ছাড়ব। আর যেই তাকে গত 2 বছর ধরে এই অবস্থায় আটকে রেখেছে, তার আসল সত্যও সবার সামনে এনে ছাড়ব। বাড়িতে ফিরে দেখলাম শাশুড়ি আগে গেটের সামনে দাঁড়িয়ে আছেন। আমার সমস্ত জিনিসপত্র তার পাশে রাখা। আমার ব্যাগ, সুটকেস আর বাকি সব কিছু বাড়ির বাইরে ফেলে রাখা হয়েছে। দৃশ্যটা দেখে আমি কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম। কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি তার কাছে যেতেই তিনি রাগে আমার দিকে তাকিয়ে বললেন, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন এই বাড়ির ওপর তোমার আর কোনো অধিকার নেই। তোমার স্বামী আর বেঁচে নেই, তাই এখন আমাদেরও তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার কথা শুনে আমার বুক ভেঙে গেল। তবে সত্যি বলতে আমিও আর সেই বাড়িতে থাকতে চাইছিলাম না, যেখানে আমাকে আপন বলে মনে করা হয় না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল, আমি যাব কোথায়? আমার বাবা মা অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার এমনও কেউ ছিল না যার কাছে গিয়ে আশ্রয় নিতে পারি। কিছুক্ষণ নিজের জিনিসপত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ অমিত আঙ্কেলের কথা মনে পড়ল। আমি সব জিনিসপত্র নিয়ে সোজা তার বাড়িতে চলে গেলাম। তিনি আমাকে সেই অবস্থায় দেখে কোনো প্রশ্ন না করেই ভেতরে ডেকে নিলেন এবং বললেন, বাবা, সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে, এই বাড়িটাকেই নিজের বাড়ি মনে করবে। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল, কারণ সেই কঠিন সময়ে তিনিই আমার পাশে দাঁড়িয়েছিলেন, যখন আপনজনেরাও আমার পাশে ছিল না। সারা রাত আমার একটুও ঘুম হলো না। বারবার দেবের কথা আর জিয়ার মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল। পরদিন সকালে আবার জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে গেলাম। কিন্তু আমি ভেতরে ঢুকতে যাব এমন সময় গেটে দাঁড়ানো এক নার্স আমাকে থামিয়ে দিল। সে আস্তে করে বলল, ম্যাডাম, আপনি ভেতরে যেতে পারবেন না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, আপনার শাশুড়ি স্পষ্টভাবেই নিষেধ করে গেছেন আপনাকে যেন হাসপাতালে ঢুকতে না দেওয়া হয়। আমি যদি আপনাকে ঢুকতে দিই তাহলে আমার চাকরি চলে যাবে। তার কথা শুনে আমার খুব রাগ হলো। আমি এত জোরে মুঠো বেঁধেছিলাম যে নখগুলো হাতের তালুতে বিঁধে যাচ্ছিল। তবু নিজেকে সামলে নিলাম। একটা গভীর শ্বাস নিয়ে ফিরে দাঁড়ালাম। ঠিক তখনই হঠাৎ সেই লোকটা আমার সামনে এসে দাঁড়ালো, যাকে আমি সেদিন রাতে জিয়ার কেবিনে দেখেছিলাম। সেই লোক যে নার্সকে জিয়াকে অতিরিক্ত ওষুধ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, মেয়ে, অকারণে অন্যের ব্যাপারে নাক গলানো ভালো নয়। নিজের কাজে মন দিলে তোমারই মঙ্গল হবে। আমি রাগে জিজ্ঞেস করলাম, তুমি কে আর আমাকে এসব কথা কেন বলছো? সে হেসে বলল, মনে হচ্ছে তুমি তোমার স্বামীর মৃত্যুর কথা ভুলে গেছো। তার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে আরও একটু কাছে এসে বলল, তোমার শাশুড়ি দেবকে যে জুস খাইয়েছিল তাতে যে ওষুধ মেশানো হয়েছিল তাতে আমারও হাত ছিল।
আর দরকার পড়লে সেই কাজ আবারও করা হতে পারে। তাই যদি নিজের প্রাণের মূল্য দাও তাহলে এই ব্যাপার থেকে দূরে থাকো। এই বলে সে চলে গেল। আমি শুধু তাকিয়ে রইলাম। আমার মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। লোকটা কে? শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক কি? এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল দেবের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। এক মুহূর্তও দেরি না করে আমি সোজা অমিত আঙ্কেলের কাছে গেলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা তাকে খুলে বললাম। সব শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, অবনী, এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। এবার আমাদের ওদের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে হবে। তবে প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিতে হবে, কারণ ওরা খুবই ধূর্ত। সেই দিনই আমরা পরবর্তী প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু মনে হয় আমার শাশুড়ি আগেই সব আঁচ করে ফেলেছিলেন, কারণ আমরা কিছু করার আগেই দুদিন পর আমার নামে একটি আইনি নোটিশ এসে পৌঁছালো। আমি খাম খুলতেই হাত কাঁপতে লাগলো। তাতে লেখা ছিল আমি নাকি শাশুড়ি সুশীলা দেবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছি, তাকে বারবার হয়রানি করছি, আর স্বামীর সম্পত্তিতে ভাগ পাওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করছি। এমনও লেখা ছিল আমি নাকি তাকে ব্ল্যাকমেল করছি এবং বারবার হাসপাতালে গিয়ে জিয়ার সঙ্গে দেখা করছি, যাতে পরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে বদনাম করতে পারি। নোটিশে আরও লেখা ছিল যদি আমি এসব বন্ধ না করি তাহলে আমার বিরুদ্ধে আদালতে মামলা করা হবে এবং আমার কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করা হবে। পুরো নোটিশ পড়ে কিছুক্ষণ আমার মাথা একেবারে শূন্য হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই বুঝতে পারলাম এইসব আমাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। এক মুহূর্ত দেরি না করে নোটিশটা ব্যাগে রেখে সোজা অমিত আঙ্কেলের অফিসে চলে গেলাম। এখন আমি জানতাম এই লড়াইয়ের জবাব ভয় পেয়ে নয়, আইনের সাহায্য নিয়েই দিতে হবে। আর কোনো অবস্থাতেই আমি পিছিয়ে আসব না। আমি অমিত আঙ্কেলের অফিসে গিয়ে পুরো আইনি নোটিশটা তাকে পড়ে শোনালাম। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, অবনী, প্রথম কথা, একদম ভয় পাবে না। এই ধরনের নোটিশ অনেক সময় শুধু মানুষকে ভয় দেখানোর জন্য পাঠানো হয়, যাতে সে সত্য বলা বন্ধ করে দেয়। এর মানে এই নয় যে ওদের পক্ষটাই সত্যি। আমরাও আইনের পথেই এর জবাব দেব। তবে মনে রেখো, এখন থেকে কোনো পদক্ষেপ ভেবে না নিয়ে করবে না। যা করবে সব প্রমাণের ভিত্তিতে করবে। তোমার কাছে যে রেকর্ডিং আছে, ওষুধের রিপোর্ট আছে, আর তুমি নিজের চোখে যা দেখেছো, সব খুব যত্ন করে সংরক্ষণ করবে। কারো সঙ্গে ঝগড়া করবে না, কাউকে হুমকিও দেবে না, আর একা গিয়ে এমন কোনো কাজ করবে না যাতে পরে উল্টে তোমার দিকেই আঙুল ওঠে। যদি সত্যিই সত্য আমাদের পক্ষেই থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই। আদালতে আমরা প্রতিটি কথা প্রমাণসহ উপস্থাপন করব। তার কথা শুনে আমার মনে আবার সাহস ফিরে এলো। সেই দিনই অমিত আঙ্কেল নোটিশের আইনি জবাব তৈরি করলেন। কয়েকদিনের মধ্যেই বিষয়টি আদালতে পৌঁছে গেল। অবশেষে প্রথম শুনানির দিন এসে গেল। আমি অমিত আঙ্কেলের সঙ্গে আদালতে পৌঁছালাম। অন্যদিকে আমার শাশুড়ি তার আইনজীবীকে নিয়ে দাঁড়িয়েছিলেন। তার মুখে বিন্দুমাত্র ভয় ছিল না, বরং মনে হচ্ছিল আজ তিনিই জিতবেন। এই ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত। কিছুক্ষণ পরে বিচারক আদালতে এলেন এবং শুনানি শুরু হলো। প্রথমেই আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। আমি গিয়ে দাঁড়ালাম। তারপর শাশুড়ির আইনজীবী আমাকে প্রশ্ন করতে শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি যে আপনি আপনার শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন, যাতে আপনার স্বামীর সম্পত্তিতে অংশ পেতে পারেন? আমি স্পষ্টভাবে বললাম, না, এটা সম্পূর্ণ মিথ্যা। তিনি আবার প্রশ্ন করলেন, আপনি কি বারবার হাসপাতালে যেতেন শুধু পরিবারকে চাপ দেওয়ার জন্য? আমি বললাম, না, আমি শুধু আমার ননদ জিয়ার সঙ্গে দেখা করতে যেতাম, কারণ আমার দৃঢ় বিশ্বাস তার সঠিক চিকিৎসা হচ্ছে না, আর ঠিকমতো চিকিৎসা হলে সে সুস্থ হয়ে উঠতে পারে। তিনি আবার জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি এর কোনো প্রমাণ আছে? আমি বললাম, আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আছে, যা সঠিক সময়ে আমি আদালতের সামনে পেশ করব। এরপর বিচারক দুই পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেন। প্রথম শুনানিতে কোনো চূড়ান্ত রায় দেওয়া হলো না। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হলো। তবে আদালত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। বিচারক বললেন, আমাকে আমার ননদ জিয়ার সঙ্গে দেখা করতে কেউ বাধা দিতে পারবে না। তাই আমাকে হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হলো। এই সিদ্ধান্তে আমি অনেকটা স্বস্তি পেলাম। পরের দিনই আমি জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে গেলাম। আমি তার পাশে বসে আগের মতোই গল্প করছিলাম। তার হাত নিজের হাতে নিয়ে বললাম, জিয়া, তুমি হাল ছেড়ে দিও না। আমি তোমাকে এই অবস্থা থেকে অবশ্যই বের করে আনবো। ঠিক তখনই হঠাৎ আমার শাশুড়ি দ্রুত ঘরে ঢুকে পড়লেন। আমাকে দেখেই তিনি জোরে চিৎকার করলে উঠলেন।
এই মেয়েটা এখানে কি করছে? আমি যখন ওর মা আর এত বছর ধরে ওর দেখাশোনা করছি, তখন এর এখানে আসার কি দরকার? সে ইচ্ছে করে এত জোরে চিৎকার করছিল যাতে হাসপাতালের অন্য লোকেরাও সেখানে চলে আসে। কিন্তু সে জানতো না যে ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরায় তার প্রতিটি কাজ রেকর্ড হয়ে যাচ্ছে। আর আমিও আগেই আমার মোবাইলের রেকর্ডার চালু করে রেখেছিলাম। তারপর সে এমন একটা কাজ করলো যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। সে জিয়ার কাছে গিয়ে তার হাত ধরে নিজের নখ খুব জোরে তার তালুতে গেঁথে দিতে লাগলো, যেন সে পরীক্ষা করতে চাইছিল জিয়ার জ্ঞান ফিরছে কিনা। কিন্তু জিয়া সম্পূর্ণ নিশ্চুপ হয়ে শুয়ে রইল। সে কোনো রকম নড়াচড়াই করলো না। আমার শাশুড়ি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে জিয়ার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন, তুমি এইভাবেই অজ্ঞান হয়ে পড়ে থাকো, তাতেই সবার ভালো হবে। তার এই কথাগুলো আমার মোবাইলে রেকর্ড হয়ে গেল। ঠিক তখনই চিৎকার শুনে এক নার্স ঘরে ঢুকলো। সে জিজ্ঞেস করলো, ম্যাডাম কি হয়েছে? আপনি এত চিৎকার করছেন কেন? আমার শাশুড়ি মুহূর্তের মধ্যেই নিজের আচরণ বদলে ফেললেন। তিনি বললেন, কিছু না, আমি তো শুধু আমার মেয়েকে দেখতে এসেছি, ওকে নিয়ে আমি খুব চিন্তায় থাকি। নার্স জিয়ার দিকে তাকিয়ে বলল, এখনও তো ওর অবস্থা আগের মতোই আছে। এ কথা শুনে আমার শাশুড়ি জিয়ার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, ভালোই হয়েছে, এখনও অজ্ঞানী আছে, তোমার কোনোদিনই কিছু মনে পড়বে না। এই কথাগুলো আমার মোবাইলে স্পষ্টভাবে রেকর্ড হয়ে গেল। এখন আমার হাতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ চলে এলো। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। আমি আরও কিছুক্ষণ জিয়ার পাশে বসে থাকলাম। তারপর আমিও বাড়ি ফিরে এলাম। এখন আমার কাছে শাশুড়ির বিরুদ্ধে এমন অনেক প্রমাণ ছিল যা দেখে আমার পূর্ণ বিশ্বাস জন্মেছিল যে একদিন সত্য অবশ্যই সবার সামনে আসবে। কয়েকদিন পর দ্বিতীয় শুনানির দিনও এসে গেল। আমি অমিত আঙ্কেলের সঙ্গে আদালতে পৌঁছালাম। এবার অমিত আঙ্কেল একে একে সব প্রমাণ বিচারকের সামনে উপস্থাপন করলেন। তিনি আমার রেকর্ডিং শোনালেন, মেডিকেল রিপোর্ট দেখালেন এবং বাকি সব নথিপত্র আদালতে জমা দিলেন। দুই পক্ষের আইনজীবীরাই নিজেদের বক্তব্য পেশ করলেন। সব কিছু মনোযোগ দিয়ে শোনার পর বিচারক বললেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জিয়ার জীবন এবং তার সঠিক চিকিৎসা। তাই জিয়াকে নতুন করে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পরীক্ষা করবে এবং সেই রিপোর্ট সরাসরি আদালতে জমা দেওয়া হবে। তিনি আরও বললেন, অবনীকে জিয়ার সঙ্গে দেখা করতে কেউ বাধা দিতে পারবে না। যদি কেউ বাধা দেয় তাহলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিচারকের কথা শুনে প্রথমবার আমার মনে হলো এবার জিয়া সত্যিই সঠিক চিকিৎসা পাবে আর ধীরে ধীরে সত্যও সবার সামনে এসে যাবে। আদালত থেকে বেরিয়েই আমি অমিত আঙ্কেলের সঙ্গে কথা বললাম। তার সাহায্যে নতুন ডাক্তারদের একটি দল আবার হাসপাতালে আনা হলো। তারা জিয়াকে নতুন করে পরীক্ষা করলেন, তার পুরনো সব রিপোর্ট খুঁটিয়ে দেখলেন, তারপর তার সঠিক চিকিৎসা শুরু করলেন। আমি প্রতিদিন হাসপাতালে যেতাম, তার পাশে বসে গল্প করতাম, তার হাত ধরে তাকে সাহস দিতাম আর ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করতাম যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। ধীরে ধীরে চিকিৎসার ফল দেখা যেতে লাগলো। একদিন হঠাৎ জিয়ার আঙুল সামান্য নড়ে উঠল। এটা দেখে ডাক্তাররাও খুব খুশি হলেন। আরও কয়েকদিন পর সে ধীরে ধীরে নিজের চোখ খুলল। আমি ঠিক তার পাশেই বসেছিলাম। সে অনেক কষ্ট করে আমার দিকে তাকালো। তারপর খুব আস্তে করে মাত্র একটি শব্দ বলল, বৌদি। তার মুখে এই শব্দটা শুনেই আমার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। আমি সঙ্গে সঙ্গে তার হাত ধরে বললাম, এবার তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, আমি তোমার কিছুই হতে দেব না। কিছুক্ষণ পরে সে ইশারা করে ঘরের দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকাতে বলল। আমি প্রথমে বুঝতে পারলাম না। সে আবার ধীরে ধীরে ইশারা করলো। আমি ঘড়ির কাছে গিয়ে তার পেছনে হাত দিতেই একটা খুব ছোট লুকোনো ক্যামেরা পেলাম। এত ছোট ছিল যে কারো নজরেই পড়তো না। আমি সেটি খুলে নিজের কাছে রেখে দিলাম। তারপর জিয়া ধীরে ধীরে আমাকে সব ঘটনা বলতে শুরু করলো। সে বলল, বৌদি, এই ক্যামেরার মধ্যে একটা বিরাট সত্য লুকিয়ে আছে। আমি জ্ঞান হারানোর আগেই এটা লুকিয়ে রেখেছিলাম। এর মধ্যে মায়ের সব কাজের ভিডিও রেকর্ড রয়েছে। এটাই প্রমাণ করবে এত বছর ধরে কি কি ঘটেছে। তারপর সে জানালো, তার বাবার মৃত্যু কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা ছিল না। তার সবসময় সন্দেহ ছিল এর পেছনেও একটা বড় ষড়যন্ত্র রয়েছে। একদিন তার দাদা বাড়ির বাইরে ছিল। সে নিজের ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখল তার সৎমা দুইজন যুবকের সঙ্গে খুব আস্তে আস্তে কথা বলছেন। সে লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করলো। এরপর এমন কিছু কথা শুনল যাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেখল
তার সৎ মা দুই যুবকের সঙ্গে বসে হাসতে হাসতে বলছেন, যেইভাবে ওদের বাবাকে পথ থেকে সরিয়েছি ঠিক সেভাবেই এই দুই ভাই বোনকেও সরিয়ে দেব। তখন ওই দুই যুবক বলল, কবে? সুশীলা বলল, এখনই নয়, আরেকটু অপেক্ষা করো। ওরা দুজন পুরোপুরি আমার মুঠোর মধ্যে আছে। খুব সাবধানে কাজ করতে হবে যাতে কেউ আমাদের সন্দেহ না করে। তারপর এই পুরো সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে। এরপর সে সেই দুই যুবককে বলল, তোমরাই আমার আসল ছেলে। এই সব কিছু শেষ পর্যন্ত তোমাদেরই হবে। একদম চিন্তা করো না। আমি শুধু ওদের সঙ্গে ভালোবাসার অভিনয় করি, নইলে ওদের আমি কতটা ঘৃণা করি সেটা তো তোমরা জানোই। অর্থাৎ সেই দুই যুবক আর কেউ নয়, সুশীলার নিজের জন্ম দেওয়া ছেলে। এইসব শুনে জিয়া ভয়ে কাঁপতে শুরু করেছিল। তার হাত থেকে একটা ফুলদানি পড়ে গিয়ে ভেঙে যায়। শব্দ শুনে সবাই বাইরে বেরিয়ে আসে এবং তাকে দেখে ফেলে। তারপর তারা তাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাথায় গুরুতর আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে কোমায় চলে যায়। কিন্তু পরে ধীরে ধীরে সে আশেপাশের সব কিছু শুনতে এবং অনুভব করতে শুরু করে। সে বুঝে যায় কিছু লোক চায় না যে সে সত্যিটা বলতে পারুক, তাই ইচ্ছে করেই তার সঠিক চিকিৎসায় হতে দেওয়া হচ্ছিল না। সুযোগ পেয়েই সে সেই ছোট ক্যামেরাটা লুকিয়ে রেখেছিল, যাতে একদিন সত্য সবাই জানতে পারে। তার সব কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, এবার আর ভয় পেও না। এবার সত্য আর কারো কাছ থেকে লুকিয়ে থাকবে না। পরবর্তী শুনানিতে অমিত আঙ্কেল সেই ক্যামেরা এবং তাতে রেকর্ড হওয়া সমস্ত ভিডিও আদালতে জমা দিলেন। এরপর জিয়ার এক বান্ধবীকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। সেও আদালতে এসে পুরো সত্যিটা জানিয়ে দিল। তারপর হাসপাতালের সেই নার্সও নিজের সাক্ষ্য দিল। সে জানালো জিয়ার চিকিৎসায় ইচ্ছে করেই অবহেলা করা হচ্ছিল। আদালত ভিডিও রেকর্ডিং, মেডিকেল রিপোর্ট এবং বাকি সব প্রমাণ অত্যন্ত মনোযোগ দিয়ে পরীক্ষা করলো। কিছুক্ষণ পুরো আদালত নিস্তব্ধ হয়ে রইল। তারপর বিচারক রায় ঘোষণা করলেন। তিনি বললেন, আদালতের সামনে উপস্থাপিত প্রমাণ এবং সাক্ষীদের বয়ান স্পষ্টভাবে প্রমাণ করে যে এই মামলায় সত্য গোপন করার চেষ্টা করা হয়েছে। অতএব আদালত অবনীর পক্ষে রায় দিচ্ছে। সুশীলা দেবী এবং তার দুই ছেলেকে প্রতারণা, সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্র, দেব ও তার পিতাকে হত্যার অপরাধ এবং জিয়ার যথাযথ চিকিৎসা না হতে দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করা হলো। এছাড়া যারা এই অপরাধে তাদের সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুশীলা দেবী এবং তার দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। যারা এখনও গ্রেপ্তার হয়নি তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দায়িত্ব পুলিশকে দেওয়া হলো এবং যে চিকিৎসক জিয়ার সঠিক চিকিৎসা করেননি তার চিকিৎসা লাইসেন্সও সাময়িকভাবে স্থগিত করা হলো। বিচারকের রায় শুনে আমার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। এত দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আমরা ন্যায় বিচার পেলাম। কয়েক মাস পরে জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে শুরু করলো আর আমাদের জীবনে আবারও সুখ ফিরে এলো। এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেব। ধন্যবাদ।